Good evening. A very warm welcome as we gather to welcome the new year. We're very grateful to have Srijato with us today. I don't think a lengthy introduction is warranted. He is the reigning poet laureate of Bengal and one of the chief custodians of our culture. But I think a little known fact about him, maybe, is his connection with music. He is the grandson of the great Pandit Tarapada Chakraborty, son of Srila Bandyopadhyay, nephew of Manos Chakraborty. So very deep connections with Hindustani music, and his engagement with Rabindra Sangeet is also well known and well documented. It's really a privilege for us to have him with us. A round of applause for him, please. In conversation with him is Ognijit Sen. He is Bengal's leading RJ. He's known as Mirchi Ogni, and one of the great figures in popular culture today. And I'm sure with both of them on stage, we'll have a very engaging session. And Srijato has also promised us 2 songs at the end of the session. Very keenly awaiting. Thank you. Thank you. সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এত সুন্দর মুখবন্ধের জন্য ধন্যবাদ। আমরা কি এরপর মুখ বন্ধ করে বসে থাকবো এত সুন্দর মুখবন্ধের পর? না, আমার তো যেটা মনে হয় যে বেঙ্গল ক্লাবে প্রচুর বার আসা হলো, কিন্তু আমার মনে হয় এই শেষবার, কেননা গান গাওয়ার পরে আমাকে আর কোনোদিন ওরা নাও ডাকতে পারেন, কিন্তু সব কিছুরই একটা শেষ আছে। তো আমি সেই ঝুঁকিটা নিয়েই শুভকে বলেছিলাম যে আমি গান গাইতে পারি, কিন্তু আর যদি কখনো ওরা না ডাকেন তুমি কিছু মনে করো না। হ্যাঁ, সব কিছুরই যেমন একটা শেষ আছে, তেমনি এই বাংলা বছরেরও একটা শেষ আছে। ঠিক। সবাইকে অগ্রিম শুভ নববর্ষ, সবার নববর্ষ খুব ভালো কাটুক। এবং আমরা যখন এই অনুষ্ঠানটা নিয়ে আলোচনা করছিলাম, তখন আমরা সেটাই ভাবছিলাম, দুজনে একে অপরের সঙ্গে আলোচনা করছিলাম ফোনে, যে কিভাবে অনুষ্ঠানটাকে সাজানো যায়। তখন করতে করতেই আমরা দুজন আলোচনা করছিলাম যে এটা তো এক ধরনের আড্ডাই, এবং আগন্তুকের সেই বিখ্যাত সংলাপ ধার করে যদি বলতে হয়, যেটা উৎপল দত্তকে দিয়ে বলিয়েছিলেন সত্যজিৎ রায়, যে আড্ডা অ্যাট দি হাইয়েস্ট লেভেল, বড় নিন্দা নয়, গ্যারান্টি দিতে পারছি না, বড় চর্চা নয়, মুখে নো মারিতম জগৎ নয়, এই কথাটা তো একেবারেই আজকের আড্ডায় কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তারপরে একটা অসাধারণ সংলাপ ব্যবহার করেছিলেন সত্যজিৎ রায়, বাঙালির আড্ডা যদি যেমন তেমন হতো, রবীন্দ্রনাথও আড্ডা দিতেন। তারপরের এক্সপ্রেশনটা আরও মারাত্মক রবি ঘোষের, হ্যাঁ ঠিক ঠিক, রবি ঠাকুর তো আড্ডা দেননি। তারপর দীপঙ্কর দেখে জিজ্ঞেস করেন, দিয়েছিলেন কি সুদিন? রবি ঠাকুর আড্ডা দিয়েছিলেন? তো যখন আমরা আড্ডা দিতেই বসেছি, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বেশ কিছু আড্ডার স্মৃতি রোমন্থন করব। তার সঙ্গে এই যে সত্যজিতের পিতা সুকুমার রায় একটা ননসেন্স ক্লাবের আমন্ত্রণ পত্রে লিখেছিলেন কিছু কিছু পুস্তক, কিছু কিছু বই নিজ নিজ রুচি মতো আনিবেন, সাথে সবাই কিছু কিছু পাঠ হবে, সেসবও হবে। কিন্তু আড্ডা দিয়ে যদি শুরু করতে হয়, তাহলে তোমাকে জিজ্ঞেস করি, এটা খুব কঠিন একটা প্রশ্ন, যে তোমার তো স্মরণীয় আড্ডা, তুমি জীবনে বহু গুণী মানুষের সান্নিধ্যে তুমি এসেছো, কিছু কিছু আমরা ফেসবুকেও পড়েছি, তোমার দেওয়া একটি উল্লেখযোগ্য আড্ডার স্মৃতি দিয়ে যদি আজকের অনুষ্ঠান শুরু করা যায়। অনেক আছে। আমি আড্ডা শুরু করার আগে বলি যে বেঙ্গল ক্লাবকে আমার এবং আমাদের দুজনেরই ধন্যবাদ, কৃতজ্ঞতা এরকম একটা সমাবেশে আমাদের হাজির করবার জন্য। কারণ যে আড্ডা আমরা সাধারণত বাড়িতে দিয়ে থাকি, সেটা সমক্ষে দেবার সুযোগ এইরকম আয়োজন না হলে হয় না। শুভকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। চমৎকার মুখবন্ধের জন্য ইংরেজিতে খারাপ কথা বললেও ভালো শোনায়, তবুও ভালো কথাই বলেছে। আমি একটা কথা না বলে পারছি না, এবং শুভকে আমাদের দুজনের তরফ থেকে নববর্ষ। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম আমি জোকটা মারবো, কেউ হাসেনি, তুমি কন্টিনিউ করো। এবং আমি আরেকজনের কথা বলবো, যার মাধ্যমে এই যোগাযোগটা হয়েছে বলে নয়, আমার মনে হয় যে কলকাতার বুকে যে মানুষটি বাংলা সাহিত্যের জন্য একটা লড়াই করছেন, নীরব লড়াই, সে হচ্ছে মালা। তো মালা আমাদের অনেক দিনকার বন্ধু, আমাদের আত্মীয় বটে সেই রকম করে দেখতে গেলে। কারণ এবং তোমার বন্ধু হতে পারে, আমার মাতৃ সময়টুকু বলে রাখি না, আরেকটা জিনিস যেটা আমি বলি, যেটা বাংলা ভাষার গর্ব বলে আমার মনে হয়, মালা সামনে আছে বলে বলছি না, আমি আগেও বলেছি যে বাংলা ভাষার জন্য অনেক অন্য ভাষাভাষী মানুষ কাজ করেন, মালার মাতৃভাষা বাংলা নয়,
কিন্তু ও বাংলার মাটিকে ভালোবেসে বাংলায় যে কাজটা করছে সেটার জন্য ওকে আলাদা করে ভালোবাসা। এবং একটা ছোট্ট কথা, ওনার কথা থেকেই পরে সূত্রটা উঠে আসবে যে কলকাতার বুকে বুক নিয়ে যদি কেউ কাজ করেন তাহলে তিনি মালবিকা বন্দ্যোপাধ্যায়। এটা জোরে হাততালি আরেকবার। হ্যাঁ, তো আমরা আজকে আড্ডার স্মৃতি দেখো, কারো কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হতে, আড্ডার মতো সম্পর্ক তৈরি হতে তো সময় লাগে, কিন্তু আমরা যে সময়টায় বড় হচ্ছিলাম সেটা আমাকে দেখেই বুঝতে পারছেন যে অনেক আগে আমি বড় হচ্ছিলাম, এখন বুড়ো হচ্ছি। এই ছবিটা প্রায় 20 বছর আগের, কিন্তু আমার মনে হয় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তখনও তোমার মাথায় চুল নেই। হ্যাঁ, মানে আমি কতদিন ধরে বুড়ো হচ্ছি সেটা ভাবো। আমি খুব ছোট থেকেই বুড়ো হওয়া শুরু করেছি, ফলে শঙ্কুর মতো। হ্যাঁ, তো তখন কারো কারো সঙ্গে এমন সম্পর্ক স্থাপিত হয়েছে যে তাদের ব্যক্তিগত আড্ডায় জায়গা পেয়েছে। আমি 3 জনের নাম করব, যাদের 3 জন কি 4 জন যাদের আড্ডায় থাকবার সুযোগ হয়েছে খুব বেশি করে। 1 শঙ্খ ঘোষ, 2 সুনীল গঙ্গোপাধ্যায়, 3 রিনাদি কল্যাণদা, ওদের মতো আড্ডাবাজ মানুষ এখন কলকাতা শহরে কম আছেন, এবং 4 অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায়। এই যে তুমি সত্যজিৎ রায়ের ছবির কথা বললে, আমরা দিনের পর দিন একটা সময় আড্ডা দিয়েছি, বিশেষত আমি, দুর্বা, শ্রীকান্তদা, অর্ণাদি, কখনো ব্রততিদি। ওর খুব একটা কাছের বৃত্তের মধ্যে থাকতে পেরেছিলাম। কোনো কারণে উনি আমাদের প্রতি একটু পছন্দ জাহির করেছিলেন। একটা নিয়মই শুরু হয়েছিল যে মাসে কি 2 মাসে একবার আমরা অন্তত বসবো কোথাও একটা। তার মধ্যে এই ক্লাবেও একবার বসা হয়েছে। তো এবং তখন একটা সময়ের পর উনি খুব ভাগ করে নিতে ভালোবাসতেন। কিছু কিছু আড্ডায় যেমন আমি দেখি যে শঙ্খ ঘোষের আড্ডায় বাকিরা কথা বলতেন শঙ্খ ঘোষ ছাড়া, শঙ্খবাবু শুধু সম্মতি অসম্মতিটুকু জানাতেন মাঝে মধ্যে। সুনীলদার আড্ডায় সবাই হই হুল্লোড় করতো। সৌমিত্রবাবুর আড্ডায় একটা সময়ের পর সৌমিত্রবাবু খুব নিজের স্মৃতি ভাগ করে নিতে ভালোবাসতেন। সেটা শিশির ভাদুড়ী হন, ছবি বিশ্বাস হন, উত্তম কুমার হন, সত্যজিৎ রায় হন। এবং আমার একটা লক্ষ্যই থাকতো ওকে দিয়ে কিছু জীবনানন্দ পড়িয়ে নেওয়া। উনি ভীষণ ভালোবাসতেন জীবনানন্দ পড়তে, এবং মুখস্থ বলতে পারতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দেখা একটি সেরা দৃশ্য, সেটি অবশ্য জীবনানন্দ নয়। আমরা একবার বসেছিলাম এই কোভিড শুরু হওয়ার ঠিক আগে আগে, সৌমিত্রবাবু আছেন, আমরা আছি, এবং উনি পড়েই চলেছেন। শেষে বললেন যে, ওর মতো সৌজন্যবোধ সম্পন্ন মানুষও তো খুব কম দেখেছি, বললেন যে তোমরা যদি অনুমতি করো কালের যাত্রার ধ্বনিটা পড়ি শেষের কবিতা থেকে। তা আমরা অনুমতির জায়গায় নেই। আমি মনে আছে যে উনি চেয়ারে বসে, আমি চেয়ারের পাশটা এখানে বসে। আসলে কি হয় যে অগ্নি, তুমি বুঝতেই পারছো যে যে সমস্ত মানুষ আমাদের জীবনের মানে দূরতম নক্ষত্র, তাদের সামনে থেকে দেখলে ওই দেখাটাও বিশ্বাস হতে চায় না। শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় বা অপর্ণা সেন, তারা সেরকমই মানুষ। মানে একটা তিনি কালের যাত্রার ধ্বনি পড়ছেন, একটি দাড়ি কমাতেও কোথাও ভুল নেই, এবং যত শেষের দিকে আসছেন আমি বুঝতে পারছি যে উনি ওই কবিতাটার মধ্যে আছেন। বাইরে আমরা আছি না কে আছে, কোথায় বসে আছি, সেটা ওর কাছে খুব একটা কিছু যাচ্ছে আসছে না, এবং ঝরঝর করে কাঁদছেন। এবং আমরা বোধহয় বোকাই যে, বা গর্বিত বোকা যে সেই পড়বার কোনো ভিডিও বা ছবি আমরা তুলে রাখিনি। কারণ আমাদের মনে হয় যে ফোনে ছবি থাকার চেয়ে মনে ছবি থাকা বেশি জরুরি। কিন্তু সেই সময়টা আমরা পার করেছি। এবং কোভিড হওয়ার পর একটা মজার কথা দিয়ে শেষ করি ওর প্রসঙ্গে। আমি একটা লেখাও পড়তে চাইবো ওকে নিয়ে। কোভিড হওয়ার পরে আড্ডাটা তো বন্ধ হয়ে গেল, বিশেষত 2020-21 আমরা একেবারে গৃহবন্দী। উনি ফোন করতেন মাঝে মধ্যে, ফোন করে নতুন লেখা শোনাতেন। আচ্ছা, একটা কবিতা লিখেছি, শোনো তো কেমন হয়েছে। এবার এটাও খুব অলিক, ওর মতো একজন মানুষ, ওর মতো একজন কবি। এবার একবার বললেন, শোনো সৃজা, তো আর তো পারা যায় না, একটা আড্ডার ব্যবস্থা করা যায় না? আমি বললাম, দেখুন সবই করা যায়, কিন্তু তখন গাড়ি চলাচলও বন্ধ, মানে গাড়ির জন্যে অনুমতি নিতে হচ্ছে পুলিশের কাছ থেকে, প্রথম লকডাউন। হ্যাঁ, আমি বললাম যে তারপরের বার তো উনি চলেই গেলেন। তো আমি বললাম যে, বললেন তুমি শ্রীকান্ত, দুর্বা, অর্ণা, আমি, এরকম বসা যায় না একটা, আর তো পারা যায় না এই ফোনে ফোনে। আমি বললাম, দেখুন সবই ঠিক আছে, কিন্তু আপনাকে নেব কি করে, আমাদের তো গাড়ি বেরোচ্ছে না বাড়ি থেকে। উনি তখন বললেন, আচ্ছা শোনো, পুলিশের গাড়ি একটা জোগাড় করা যায় না?
পুলিশে আমাদের এত চেনাশোনা, আমি বললাম দেখুন সবই ঠিক আছে, কিন্তু এই লকডাউনের মধ্যে আপনার বাড়ি থেকে আপনাকে পুলিশ তুলছে, সেটা খুব একটা শোভনীয় হবে এটা না। তো খবরটা অন্যরকম ভাবে চাউর হবে। হ্যাঁ, সে অবশ্যই বলেছ আজকাল সবই ভুলভাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এইসব সেরে গেলে কেটে গেলে দেখা হবে। তারপর আর দেখা হলো না, মানে শেষ দেখার জায়গায় জিনিসটা পৌঁছলো। এবং শঙ্খবাবুর ক্ষেত্রে বা সৌমিত্রবাবুর ক্ষেত্রে আমি ওদের শেষ যাত্রায় সামিল হতে পারিনি, কারণ আমি এই মানুষগুলোকে এত প্রাণবন্ত অবস্থায় দেখেছি, এত জলজান্ত অবস্থায় দেখেছি, আমি তাদের ওই শায়িত ভঙ্গিতে আর মেনে নিতে চাইনি। এবং যেটা তুমি এত চমৎকার বললে যে আমার মনে হয় ভাগ্যিস ওই মুহূর্তের কোনো ছবি বা ভিডিও হয়নি। হ্যাঁ, কারণ ওই নায়কের শেষ দৃশ্যের মতোই, যেখানে উত্তম কুমার জিজ্ঞেস করেন যে এ কি আপনি লিখবেন না, লিখবেন কি করে, তখন শর্মিলা ঠাকুর উত্তর দেন মনে রেখে দেব। আমার মনে হয় সেটাই হয়েছে। তো একটা লেখা কি লেখার হ্যাঁ, দিকে আমরা কারণ এগিয়ে যেতে আমার পারি। মনে হয় যে দেখো অগ্নি, আমরা তো এই যন্ত্রটা আসার আগের যুগের মানুষ, তো ফলে এই অনেক কিছুই হয়, অনেকের সঙ্গেই দেখা হয়, এবং সেই মুহূর্তটা যে ধরে রাখতে হবে একটা ছবিতে, সেই বোধটা এখনো ঠিক তৈরি হয়নি। ফলে ভাগ্যিস। এবং তুমি যে বললে সৌমিত্র চট্টোপাধ্যায় কবি, আমি একটা ছোট্ট ঘটনা ভাগ না করে পারছি না এখানে যারা দর্শক উপস্থিত হয়েছে। না না, তুমি না পড়বে। না, হ্যাঁ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের ঠিক পরেই আমি আর শ্রীজাতদা একটা ফেসবুকে একটা অনুষ্ঠান করেছিলাম, তখন তো লকডাউনে। তখন শুধু আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবি সত্তা নিয়েই আলোচনা করেছিলাম, মানে এত বছর ধরে এক্ষণের সম্পাদনা করে যাওয়া নিরলস ভাবে। এবং শ্রীজাতদা একটা দারুণ কথা বলেছিল, এটা আমার অজানা তথ্য, বলেছিলেন যে তুমি ভাবতে পারো অগ্নি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন একজন ব্যক্তিত্ব 80 বছর বয়সেও লোকের কাছে লেখা চেয়েছেন এক্ষণের জন্য। বলেছেন যে আমাকে লেখা দাও, আমি ছাপাবো। এবং কবিতাকে উনি খুব গুরুত্ব দিয়ে দেখতেন। একদম শেষ বয়স পর্যন্ত ওর নতুন কবিতার বই প্রকাশ পেয়েছে। এবং সুনীলদা একটা অনুষ্ঠানে বলেছিলেন যে সৌমিত্রকে, সুনীলদা না, শঙ্খবাবু, যে সৌমিত্রর একটা গুণের কথা বলতেই হবে, যে ও নিজে এত সাবলীল এবং এত সপ্রতিভ একজন কবি, কিন্তু ওকে বেশিরভাগ সময় মঞ্চে অন্যের কবিতা পড়তে হয়, যেটা আমাদের কাউকে পড়তে হয় না। সেটা সৌমিত্র খুব সুন্দর করে মানিয়ে নিয়েছেন নিজের জীবনে। আমি একটা লেখা পড়ি, এই লেখাটার নাম দহন, সৌমিত্রবাবু চলে যাওয়ার দু একদিন পরে লিখেছিলাম। সন্ধে নামছে তখন তোমার মুখে, আকাশে দূরের তারা চেনাচ্ছ তুমি। আমরা দেখছি আগুনের বন্ধুকে, জীবন ধ্রুবক, মৃত্যুই মরশুমি। এক জীবনের এতগুলো সংলাপ, সব ঠিকঠাক আদায়ের পর ছুটে আমরা দেখছি শ্রান্ত পায়ের ছাপ, ভালোবাসা তবু দেখায়নি বিচ্যুতি। সন্ধে নামছে আবার তোমার কাছে, এবার তোমাকে নিয়ে যাবে বলে আশা। কজন মানুষ প্রবাহের মতো বাঁচে, চিনিয়ে দিচ্ছ দূরের তারার ভাষা। দাহ মুছে যাক, দহন জাগুক দাগে, মহিরুহ গেলে নত জানু হয় ঝড়ও। ছাই উড়ে যেতে এক মুহূর্ত লাগে, তোমার আগুন আকাশের চেয়ে বড়। এইটার পর না ঠিক আমি হাততালি দিতে পারলাম না, মানে না, এটার পরে একটু থমকাতে হয়, একটু নীরবতা। আমরা আমাদের আসলে নীরবতার অভ্যেসও চলে গেছে। আমরা আমরা করতালিতে এত অভ্যস্ত হয়ে পড়েছি যে আমাদের নীরবতার অভ্যেস চলে গেছে। একদমই। হ্যাঁ, তো এবার আমরা একটু আনন্দের দিকে যাই। আনন্দের দিকে যাই। মানে আনন্দ, কি আনন্দ? পাবলিশার্স এর দিকে না, না, কোন আনন্দের কথা বলছো? আনন্দ পাবলিশার্স এর সঙ্গে আমাদের খুবই সুসম্পর্ক, এইটুকু বলে রাখতে পারি। হ্যাঁ, তো তুমি কি আনন্দ ধারার কথা বলছো, মানে সেই মানুষটির কাছেই ফিরে যেতে হবে, যার কাছে আমাদের ফিরে যেতে হবে, তার কথা বলছো? কিন্তু তার আগে আমার মনে হয়, যেহেতু তুমি শঙ্খ ঘোষের কথা উল্লেখ করলেই, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা উল্লেখ করতে গিয়ে আমি তোমার একটা লেখা পড়েছিলাম, সেটা কি এই অভিজ্ঞতাটা কি একটু ভাগ করে নেবে, যে তোমার লুকিয়ে লুকিয়ে ওনাকে দেখা, একটা কবিতা পড়ে উনি বেরোচ্ছেন, লুকিয়ে লুকিয়ে দেখা। মানে আমার সত্যি কোনোদিন সাহস ছিল না। আমি যেমন এই যে দূরতর নক্ষত্র যারা, আমি যেমন আনন্দবাজার অফিসের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতাম সন্ধ্যের পর সন্ধ্যে, কখন সুনীল গঙ্গোপাধ্যায় সিগারেট খেতে আসবেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় নামবেন, আর পিঠে স্কুল ব্যাগে ওদের বইগুলো থাকতো। কিন্তু মানে
প্রায় সাহস হতো না ওদের দিয়ে সই করাবো। একদিন সুনীল গঙ্গোপাধ্যায় ঢুকে যাচ্ছেন, আমি দৌড়ে গিয়ে সামনে দাঁড়িয়ে প্রণাম করে বলেছি আমাকে একটা সই করে দেবেন। তখনও স্কুলের ইউনিফর্ম পরা, মানে বেরিয়ে স্কুল থেকে বাস ধরে চলে এসেছি। উনি বললেন তুমি তো স্কুলে পড়ো। আমি বললাম তাতে কি, আমি আপনার বইও পড়ি। বলে আমি মনে আছে বই দুটো, বাতাসে কিসের ডাক শোনো আর নীরা হারিয়ে যেও না, এই দুটো বই সই করিয়েছিলাম। এবার তখন নিজের নাম আর বলা হয়নি। তো আমি যখন সুনীলদার একটু ঘনিষ্ঠ হতে পেরেছি, তখন আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনার মনে থাকবার কথা নয়, কিন্তু স্কুলের জামা কাপড় পরে আপনার অফিসের বাইরে একটি ছেলে দুটি বইতে সই নিয়েছিল, আপনার কি মনে আছে? তা বটে, সে তো অনেক কাল, ঠিকই তো, তুমি কি করে চিনলে তাকে? আমি বললাম আমি চিনি একটু, এখন আপনিও চেনেন তাকে। তো খুব মজা হয়েছিল, উনি খুব খুব খুশি হয়েছিলেন সেই সময়ের কথা, মানে ব্র্যাকেট মানে কোটে, হ্যাঁ সেই সময়ের কথা তো, তাই সুনীলদা বলে একটু ভুলে এবং যেতে পারে। শঙ্খবাবুকেও কারণ শঙ্খবাবু সম্পর্কে সবারই একটা হেডমাস্টার সুলভ ভয় কাজ করতো, যে ওর মধ্যে একটা হেডমাস্টার সত্তা আছে। কিন্তু মিশতে পেরে দেখেছি যে ওর মতো রসবোধ সম্পন্ন মানুষ খুব কম। তো আমি দুটো ঘটনার কথা উল্লেখ করতেই বলবো তোমাকে, দুটো ঘটনাই তোমার বিয়ে সংক্রান্ত। শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়। তুমি শঙ্খ ঘোষটাই আগে একটু যদি বলো। বিয়ে সংক্রান্ত, আচ্ছা প্রথমেই বিয়েতে চলে যাব, ঠিক আছে। না তুমি স্কুল বললে, তারপর তো আবার ব্যাচেলার ডিগ্রির দিকেই যাবো, আর কোন দিকে যাবো? হ্যাঁ, স্কুলের পর দাও। না, শঙ্খ ঘোষের সঙ্গে আলাপের, ধন্যবাদ, আলাপের ঘটনাটা বলি। আমার ওরকম স্বভাব ছিল লুকিয়ে চুরিয়ে এই নক্ষত্রদের দেখা। তো আমি ওই বাংলা একাডেমির বাইরে গিয়েও দাঁড়িয়ে থাকতাম। আমার এরকম দাঁড়িয়ে থেকে থেকে লোককে দেখে অনেক সময় কেটে গেছে। তো কখনো শঙ্খ ঘোষ আসছেন, কখনো শম্ভু মিত্র একাডেমি থেকে বেরোচ্ছেন। এবার বুঝতে পারছো, মানে শম্ভু মিত্র বেরোচ্ছেন মানে একটা আলো বেরোচ্ছে একটা প্রেক্ষাগৃহ থেকে, চারপাশে লোকজন, কিন্তু কারোর সাহস নেই কথা বলার। ওই দূর থেকে দেখা, তখন গিয়ে মানে শম্ভুবাবুর পাশে দাঁড়িয়ে একটু হাসুন না, একটা সেলফি তুলি বলার তো সময়টা আসেনি। আমি এই দৃশ্যটা কল্পনা করছি, একাডেমি থেকে ছাতা হাতে শম্ভু মিত্র বেরোচ্ছেন, পাশে একজন গিয়ে বলছেন একটা সেলফি হবে। দৃশ্যটা কি, আরে যাই হোক, হ্যাঁ তারপর বলো। তো শঙ্খবাবু একদিন বাংলা একাডেমি থেকে পড়ে বেরোচ্ছেন। আমি ওখানে একটা, আমার চিরকালই সুবিধে হচ্ছে চেহারার জন্য যে কোনো গাছের আড়ালে দাঁড়ালেই আমাকে দেখা যায় না, মানে কেমন কি নিম গাছ টিম গাছের আড়ালেও দাঁড়িয়ে আমি। আর বিশেষ করে যাদের কথা তুমি বলছো তারা সবাই এক একজন বটবৃক্ষ, হ্যাঁ, কাজী ছায়াটাও পাচ্ছ একই সঙ্গে। তো একটা গাছের আড়ালে আমাকে দেখা যাবে না এমন ভাবে আমি তাকিয়ে দেখছি যে শঙ্খ ঘোষ হাঁটছেন। এবার এইটাই একটা সন্ধ্যের কাজ, যে শঙ্খ ঘোষকে দেখলাম। এবার সব্যসাচী দেব তিনি ছিলেন শঙ্খ ঘোষের সঙ্গে, তিনি আমাকে চিনতেন। তিনি বললেন এই শ্রীজাত, তুমি গাছের আড়ালে লুকিয়ে কেন? এবার এরকম যাকে বলে ফরাসি ভাষায় ফপা করার কোনো প্রয়োজন ওর ছিল না। এসো এসো, স্যারের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। আমি গিয়ে প্রণাম করলাম। তো উনি তখন বললেন, কথাবার্তা হলো, উনি বললেন একদিন আমার বাড়িতে এসো। তারপরে আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে, মাফ করবেন আমি একটু ওকে নকল করেই বলছেন, উনি বললেন যে আমি কিন্তু বকি না। তো এই যে ওর ভঙ্গি এটা বলার যে উনি বকেন না, সেই যে আলাপ শুরু হলো, সেটা উনি যতদিন সুস্থ ছিলেন ততদিন পর্যন্ত ওর বৈঠকখানা আমাদের অবারিত যাতায়াত ছিল। আর সুনীলদার সঙ্গে আমাদের বিয়ের তারিখটা খুব জড়িত, সেটা বলে আমরা অন্য আড্ডায় যাই। সেটা হচ্ছে আমি আর আমার বউ, যার আজকে আসার কথা ছিল কিন্তু সে বেচারি একটু অসুস্থ বলে আটকে পড়েছে, দুর্বা। তো আমরা হঠাৎই একদিন ঠিক করি বিয়ে করবো। আমার ধারণা বিয়েগুলো এভাবেই হয়। তো এবং ওই আমাকে ফোন করে বলে যে বিয়ে করবি? আমি বললাম আচ্ছা চল তাহলে বিয়ে করতে। ঠিক আছে। এইভাবেও একদিন হঠাৎ দুপুরে ফোন করে বললো যে বিয়ে করবি। আমি বললাম, সে কেউই তখন কিছু করি না, ও তবু গবেষণা করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে। আমাকে তো তার দরজায় ঢুকতে দেয় না এরকম। তো আমি যাকে পরিপূর্ণ বেকার, জয়দার ভাষায় বলে, খুব পরিপূর্ণ বেকার। তো তাই আমি বললাম চল। তো আমরা একটা দেখলাম যে কোন ভেন্যুটা খুব সস্তায় পাওয়া যায়। দেখলাম পার্ক সার্কাসের মোড়ে যে চার্চটা, ওটা খুব সস্তা। তা আমরা চার্চ ভাড়া করে নিলাম।
তো ওরা বললো এখানে আগুন টাগুন জ্বালানো যাবে না। আমরা বললাম, ওরা আগুন জ্বালাবো না, সই করবো আর কিছু লোক খাবে। সবাই এত অগ্নিবিরোধী, হ্যাঁ, মুশকিল আর কি। যাই হোক, তো এবারে আমরা সব ঠিক করে ফেলেছি। আমার বন্ধু আছে অর্জন, সে একটা প্রেস চালায়, ছোট পত্রিকা ছাপে, সে ধারে কার্ডও ছাপিয়ে দিল, এইটুকু কার্ড হয়েছিল। তো তারিখ ঠিক করে 19শে জুন 2005 সাল ছাপা হয়ে গেছে সব। তো আমাদের বাবা মায়েরা জানেন, তারা যথেষ্ট স্বাধীনতার মানে কি বলবো আর কি, স্বাধীনতাপন্থী মানুষ, তাই মেনে নিয়েছেন আমরা আমাদের মতো করে। তা আমরা সুনীলদার বাড়িতে গিয়ে দুজনে মিলে ওকে কার্ডটা দিয়েছি। উনি আর সাথীদি বসে, উনি বললেন, সে কি 19 তারিখ তো আমরা থাকছি না, তোমরা বিয়ে করছো খুব ভালো কথা, কিন্তু আমরা তো 18 তারিখ আমি আর সাথী আমেরিকা চলে যাচ্ছি। এবার আমাদের কাছে এটা বজ্রপাতের মতো, কারণ আমাদের কাছে উনি আমাদের বাবা মায়ের সমান অভিভাবক, যদি না তার চেয়ে বেশি হন। তো আমি দুর্বাকে বললাম, কি রে, আমরা বিয়ে করব, সুনীলদা থাকবেন না? দুর্বা বললো, সেটা তো আমার মনে হচ্ছে, কি করা যায় বলতো। এবার তখন সেলফোনও নেই, বা এসে থাকলেও আমাদের কেনার সাধ্য হয়ে ওঠে। তা আমার হঠাৎ কি মনে হলো, আমি সুনীলদাকে জিজ্ঞেস করলাম যে, আচ্ছা আপনারা 19 তারিখের আগে, 18 তারিখের আগে কবে ফাঁকা আছেন, কোন দিন সন্ধেবেলা? তো উনিও তখন বিষয়টা বুঝতে পারেননি। উনি বললেন, দাঁড়াও দেখছি, বলে ডায়েরি খুলে বললেন, শোনো দেখছি আমি আর সাথে 14 তারিখটা কোথাও যাচ্ছি না। আমি বললাম, তাহলে 14 তারিখটা লিখে রাখুন, ওই দিন আমরা বিয়ে করব। অপূর্ব। এবার সাথীদি বলছেন, তোমরা কি পাগল হয়েছো, এরকম কেউ কখনো করে? তোমরা তো নিমন্ত্রণ করে ফেলেছো, বাবা মারা জানেন। আমি বললাম, ছেড়ে দিন না, আমরা দেখে নিচ্ছি। এইবার আমরা একটা জিনিস জানতাম, আমার এবং দুর্বার বাবা ও মা সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্ধমুগ্ধ পাঠক। যাক, তাদের যদি বললি ওই 19-এ বিয়ে করলে উনি থাকবেন না, 14-এ করলে থাকবেন, তাহলে ওরা সেটা মেনে নেবেন। মানে মোদ্দা কথা, দুর্বার গতিতে বিয়ে হয়ে গেলে কারোর আপত্তি নেই, কি আছে। হ্যাঁ, এইবার ভাগ্যিস সেই চার্জ সেদিনও পাওয়া গেল, এবং আমরা যাকে রান্নাবান্নার দায়িত্ব দিয়েছিলাম, এবং অর্জন আমার বন্ধু, সে আজও বলে, আমি একমাত্র শ্রীজাত আর দুর্বার বিয়ের কার্ড দুবার ছেপেছি, কারোর বিয়ের কার্ড দুবার ছাপতে হয়নি। 19টা পেরিয়ে 14 করা হলো। তো সুনীলদার জন্য, সাথীদির জন্য আমাদের বিয়ের তারিখটা চিরকালের মতো বদলে গেছে, নইলে 19শে জুন পালিত হতো। কি আবার, আমরা যদি আরেকটা লেখায় যেতে পারি, যেটা তুমি পড়বে, মানে এই প্রসঙ্গ থেকে কি যাবো, নাকি একটা অন্য লেখা? অন্য কিছু পড়ি, দেখি কি পাই। দাও, দেখো। আমরা তো কিছু ভেবে আসিনি, বেছেও আসিনি। সেটা একদিক থেকে ভালো, খুব বাঁচলে দেখেছি খুব লাভ কখনোই হয় না। তোমার তো তাও এমনি বিয়েটা হয়ে গেছে। না, তুমি যে ওই নামের আগে সদা সিঙ্গেল লাগিয়েছো, সেটা তো কিছু করার নেই। আমার বাবা মা সামনে বসে আছে, আর বেশি বলো না, পড়ো। আচ্ছা, একটা লেখা পড়ি। আমি দুটো লেখা পরপর পড়ি, তার একটা কারণও আছে, সেটাও আপনারা নিশ্চয়ই বুঝবেন। যে আমাদের মানে এখানে যারা আছেন, যে সমস্ত বয়স প্রকোষ্ঠের মানুষ আছেন, তারা আমার মনে হয় যে খুব একটা মধ্যবিত্ত কলকাতায় তাদের বেড়ে ওঠা হয়েছে, তাদের ভালোবাসা হয়েছে, প্রেম হয়েছে। সেই কলকাতাটা এখন আর নেই, সেটাই হয়তো স্বাভাবিক, সময়ের নিয়মে। তো আমাদের প্রেমের সময় দুটো যান খুব বড় কাজ করতো। একটা হচ্ছে সাইকেল বাঙালির প্রেমে বিরাট একটা ভূমিকা পালন করেছে। তুমি হেসো না, তোমার সময় হয়নি। না, আমার আবার সাইকেল বলতেই পথের কাঁটা মনে পড়ে যায়। এই রোম্যান্সের দিকে আমি গোয়েন্দার দিকে আছি। ফলে তো আমাদের ওই সাইকেল নিয়ে কোথাও একটা হাজির হওয়া ঠিক সময়, দুটো বেল বাজালে এক ধরনের কথা বুঝতে হবে, চারটে বেল বাজলে অন্য কথা বুঝতে হবে, এই কোডিংগুলো আমাদের খুব ছিল আর কি। মানে তো সাইকেল নিয়ে একটা লেখা, সাইকেল কাব্য। আর আমি বলি, আপনাদের যদি খুব একঘেয়ে বা খুব খারাপ লাগে, আপনারা হাত তুলে বলবেন, আমরা বন্ধ করে দেবো। আমাদের এই সমস্ত আমাদের অভ্যেস আছে। মানে বাঙালি দু ধরনের হাততালি দেয়, একটা ভালো লাগার, আর একটা হচ্ছে এবার উঠে যান। তা আপনারা দুটোই দিতে পারেন। আপনাদের মধ্যে বাদল বা দীনেশ বলে কেউ পরিচিত আছেন? ওনার দুপাশে বসাবো। এই লেখাটার নাম সাইকেল কাব্য। একে শুক্ল, দুয়ে পক্ষ, তিনে সাইকেল, চারে চক্কর, পাঁচে হস্টেল, ছয় ক্রিং ক্রিং, ওঠে চিরকুট থেকে ফিনকি, দুটো অক্ষর গালে ছিটকোয়ে, নামো চটপট, আজ শীত কই। ছোটে সাইকেল, ছোট রাস্তা, কোনো কাজ নেই, যত কাজ থাক, ডানা ঝাপটায় বাঁধা ওড়না, আগে তুই বল, আগে তোর নাম।
কিছু প্রশ্ন, কিছু উত্তর, কিছু দুচ্ছাই, কিছু ধুত্তর। গোটা সন্ধে কাটে খুচখাচ, ঝুটো মুক্ত দুটো ফুচকা, ক্লাসে প্রক্সি, ঘাসে মক্স, নামে রাত্রির ঘোরে বচ্ছর, আসে ফের শীত, হাওয়া শুকনো, হাতে পেন্সিল, পায়ে ফুটনোট। শুধু গরমিল ছিল অঙ্কে, বেশি কার দোষ, ছিল কম কে। চেনা সূর্য গেল আসতে, ফাঁকা পথঘাট, খাঁখা হস্টেল। শুধু জানলায় বাঁধা ওড়না, ওটা ওর না, ওটা ওর না। একে বন্ধু দুয়ে সখ্য, তাই সাইকেল মারে চক্কর। তবু চিরকুট, তবু ক্রিং ক্রিং, যদি একবার, যদি ফিনকি। দুটো অক্ষর গালে ছিটকোয়, নামে চটপট বলে শীত কই। তাই চিরকুট ভরা অক্ষর, তাই সাইকেল আজও চক্কর। সারা সন্ধে বাজে ক্রিং ক্রিং, যদি একবার, যদি ফিনকি, গালে ছিটকোয়। এই ওড়নাটা মারাত্মক, দুর্দান্ত। এটা শুনে একটা সমবেত একটা আমি প্রতিক্রিয়া পেয়েছি। কাজেই এই যে তুমি বিনয়টা করলে আগে, এটা স্রেফ মাঠে মারা গেল, কোনো লাভ হলো না। হ্যাঁ, আরেকটা কি বলছিলে? আরেকটা হচ্ছে আরেকটু বড় হতে এবং যাকে হিন্দি মিশ্রিত বাংলা ভাষায় একটু লায়েক হলাম যখন, তখন একটু অল্প অল্প দূরত্বে, 2 মাইল 4 মাইলের দূরত্বে ট্যাক্সি চড়বার পকেট মানি হলো। তখন একটু ট্যাক্সিতে প্রেম হতো। সেই দিনও চলে, সেই সব ট্যাক্সিও নেই, সেই হলুদ ট্যাক্সি, সেই প্রেমও নেই। না না, তার বদলে উবার আছে, সার্চ প্রাইসিং আছে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, বলো প্লিজ। তো এটা এই 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 লেখাটার অবশ্য, এই লেখাটা অন্যদিকে ঘুরে যায় প্রেম থেকে, কিন্তু এও আমাদের নিশ্চয়ই অনেকেরই অভিজ্ঞতা। এই লেখাটার নাম ট্যাক্সিতে এক সন্ধেবেলা। যদিও আমরা এরপর বৈশাখে আসবো, পয়লা বৈশাখে আসবো। নিশ্চয়ই, অতি অবশ্যই। না না, প্রেমে আছে তো আমার তো খারাপ লাগছে না। না, বৈশাখ মাস তো মানে বৈশাখ বেরোলেই টের পাওয়া যাবে এই ঘর থেকে। আর কাল নববর্ষে সবাইকে এটাই অনুরোধ যে প্রেমে থাকুন, মজে থাকুন। হ্যাঁ, পড়ো পড়ো পড়ো, আমি আবার বেশি কথা বললে মুশকিল। ট্যাক্সিতে এক সন্ধেবেলা। এই কলকাতাটা বদলায়নি। চুমু খাওয়ার আগ মুহূর্তে জানলাতে ঠিক এসে দাঁড়ায়। অনেক কষ্টে ট্যাক্সি পাওয়া, 10টা টাকা বেশি চাইলো। তা হোক, এখন অনেকখানি সময় আছে, 7টা সবে। রিচি রোডের মুখ থেকে ভাই সোজা চলুন ভিক্টোরিয়া। নামবো না, জাস্ট একটু ঘুরে রেড রোডটা নিতে পারেন, আপনি চালান। বলে আমরা হাতের মধ্যে শক্ত মুঠো। কেউ কারো মুখ দেখতে পাই না, বুকের বোতাম খুলতে থাকে। দেখলে দেখুক, পয়সা দিচ্ছি। ট্যাক্সিওয়ালা আয়না ঘোরায়। হঠাৎ একটা লম্বা ট্রাফিক, সামনে বোধহয় অ্যাক্সিডেন্টই। ঘামছি খুব আর মুখের কাছে মুখ এনেছি। এবার একটা, সেই মুহূর্তে জানলাতে ঠিক ধূপ কিংবা মা মনসা, অনাথ নয়তো বাবার টিভি। মিষ্টি মুখের একটা ছেলে কেবল পয়সা চাইতে থাকে। প্রথমটা ঠিক পাত্তা দিই না, পরে বোঝাই খুচরো নেই রে। মিটার বাড়ে, চুমুর সময় ছড়িয়ে পড়ে খুচরো হয়ে। আমার প্রেমের মধ্যে একটা খুচরো ছেলে এসে দাঁড়ায়। বৃষ্টি পড়ে টিপটিপ, সে ভিজতে থাকে হাত বাড়িয়ে। দিন না দাদা, দিন না দিদির নাকে কান্না নিয়ম মাফিক। সব ট্যাক্সির জানলায় রোজ একটা করে খুচরো ছেলে খিদের মুখে এসে দাঁড়ায় এক মুহূর্ত অনন্তকাল। কি দিই ওকে, যায় না কেন? চোখ দুটো ঠিক কার মতো না? 2 পৃথিবী ভাগ হয়ে যায় এক জানলার এপার ওপার। খিদের মুখে প্রশ্ন হয়ে সবার চুমু আটকে থাকে। আবার যেহেতু তুমি বৃষ্টির প্রসঙ্গ উল্লেখ করলেই, এবং যেহেতু তুমি একটা প্রেমের মধ্যেই আছো, এই প্রেম যখন আরো পরিণত হয় তখন কি হয় সেটা তুমি তোমার একটা কবিতায় লিখেছো। তোমার অনুমতি নিয়ে কি আমি সেটা একটু শোনাতে পারি? অবশ্যই। ধন্যবাদ। আর আমি মানে এই কবিতাটার নাম ওয়েটিং রুম। এই কবিতাটাও অন্য একটা দিকে ঘুরে যায়, এবং এই ক্ষেত্রে একটাই কথা বলার যে মানে শ্রীজাতদার হঠাৎ করে একদিন বিয়ে হয়ে যেতে পারে, কিন্তু আমরা এখন ওয়েটিং রুমেই আছি। তো অপেক্ষা করছি কখন বৃষ্টি পড়বে, কখন একটা প্ল্যাটফর্মে নাসিরুদ্দিন শাহ এসে নামবেন, এবং ট্রেন চলে গেছে, ফিরে আসবে না বৃষ্টির মরশুমে। কেউ ফিরে যায় বাস্তবে, আর কেউ ওয়েটিং রুমে। মানুষ কিভাবে স্মৃতি ফিরে পায় বৃষ্টির কাছে শেখা। রাতের স্টেশনে আটকে পড়েছে
নাসিরুদ্দিন রেখা। চশমার ফ্রেমে কবেকার জল, একা থেকে গেছে চোখও, হয়তো দুজনে দেখা হবে বলে বর্ষার রেল রোকো। তুমি ভালো আছো? এই চলে যায়। তুমি ঠিকঠাক? এই ঝড় জল মাখা ওয়েটিং রুমে আর কোনো কথা নেই। পুরনো দিনের সাদা কালো ছবি পড়ে থাকে ভেঙে চুরে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে দূরে। কাছে থাকে শুধু ওয়েটিং রুম, রাত্রির দিয়ে ঘেরা। জীবন মানে তো সময়ের কাছে ইজাজত চেয়ে ফেরা। ভোর হলে ট্রেন স্টেশনে ঢুকবে, খুলে দেখে নিও মুঠো, বৃষ্টির তোড়ে এক হয়ে গেছে আলাদা ঠিকানা দুটো। বাকি থাকে শুধু টুকটাক কথা, বাকি থাকে চিঠি লেখা। স্টেশনেরা থাকে, দূরে চলে যায় নাসিরুদ্দিন রেখা। এটা আমার একটা অত্যন্ত পছন্দের কবিতা এবং ইজাজত যারা আমরা দেখেছি তারা এই কবিতাটার সঙ্গে খুব রিলেট করতে পারে। আমি প্রথমবার শুনে এত শিহরিত হয়েছিলাম, আমি পরে সেই কবিতাটা খুঁজি। ইজাজতেই যখন আমরা এসে পড়লাম, সেই মানুষটির ইজাজত চেয়ে বলছিলে এই পাশের ঘরেই নাকি সেই মানুষটির সঙ্গে সেই মানুষটি যিনি ইজাজত ছবি লিখেছেন, পরিচালনা করেছেন। সেইটা আমাদের আমাদের খুবই একটা চমৎকার স্মৃতি গুলজার সাহেবের সঙ্গে কাটানো কয়েকটা দিন, দুটো দিন। কলকাতায় কয়েক বছর আগে উনি এসেছিলেন, ওর একটা কবিতার বই প্রকাশিত হয়েছিল। নন্দনে একটা আড্ডা আয়োজিত হয়েছিল, আমি, শান্তনু সঞ্চারী, আমরা গুলজারজির সঙ্গে আড্ডা দিয়েছিলাম প্রায় 2-2.5 ঘন্টা। শান্তনু মানে শান্তনু মৈত্র। এবার আমার দুটো দৃশ্য মনে আছে, সেই দুটো দৃশ্য বলি। আসলে ওই এই সৌজন্যটাও কোথাও চলে যাচ্ছে। আমার মনে আছে নন্দনের, আপনারা যারা দোতলায় প্রত্যেকেই গেছেন, দোতলায় গিয়ে একটা কনফারেন্স রুম আছে যেখানে মিটিং হয়, বৈঠক হয়। তো অনুষ্ঠান শুরুর আগে অনেকেই বসে আছেন এবং আমরা একটু ঝালিয়ে নিচ্ছি গুলজার সাহেবের সঙ্গে যে কিভাবে কথা শুরু করব, এগোবো। এবং সেই অনুষ্ঠানের মুখবন্ধ করবেন শঙ্খবাবু। তো অপু তাকে রাজি করিয়েছে এবং আমি দেখলাম শঙ্খবাবু ঢুকতে ঘরে আলোটা দ্বিগুণ হয়ে গেল, কারণ একজন মানুষ বসে আছেন সাদা কুর্তা আর সাদা পাজামা পরে, আরেকজন মানুষ সাদা পাঞ্জাবি সাদা ধুতি পরে ঢুকলেন। আমি দেখলাম গুলজার সাহেবকে, উনি উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে যেটা 1-1.5 মিনিট চললো সেটা হচ্ছে গুলজার সাহেব ওকে প্রণাম করবেনই, আর উনি কিছুতেই গুলজার সাহেবকে প্রণাম করতে দেবেন না। গুলজার সাহেব শঙ্খবাবুর থেকে 1 বছরের ছোট। শেষমেশ একটা আলিঙ্গনের রফা হলো এবং সেদিন অনুষ্ঠান অসম্ভব ভালো হয়েছিল। শেষে আমাদের আরেক বন্ধু টুম্পাই বা সৃঞ্জয় এইখানে এই পাশের ঘরটায় একটা ছোট আড্ডার আয়োজন করেছিল। তো স্বাভাবিকভাবেই পান পাত্রের কোনো অভাব ছিল না এবং 2-3 পাত্রের পরে যখন আমরা বসে আড্ডা দিচ্ছি, উনি আমাকে শুধু প্রশ্ন করলেন যে সৃজা, তো বাতাও তো আজ সবসে বড়ি বাত ক্যা হুই। আমার মতো সাধারণ লোকের কাছে সবচেয়ে বড় ব্যাপার আর কি? আমি বললাম, আপ আয়ে ইতনে দিনों बाद कलकत्ते, आपने पढ़ा इतने लोगों के सामने, हम लोगों ने सुना आपको, इससे बड़ी बात क्या हो सकती है। উনি তখন বললেন, সোচ কে বাতাও। হাতে একটা সোনালি পানীয় তখন ঘুরপাক খাচ্ছে। আমি ভেবেচিন্তেও ওর চেয়ে বড় বিষয় আর খুঁজে পেলাম না। উনি বললেন, সবসে বড়ি বাত ये है कि आज शंखदा ने मुझको सामने बैठ के सुना। ये मेरे बहुत दिनों का ख्वाब था कि कभी शंखदा को भी सुनाऊं कुछ जो मैंने लिखा है। তো আমি তখন দেখলাম যে দুজন মানুষকে সারা ভারতবর্ষের মানুষ মানে, তাদের দুজনের মধ্যে কত পারস্পরিক শ্রদ্ধা, সম্ভ্রম এবং সৌজন্য রয়ে গেছে। এইটা যেন আমরা শিখতে পারি, এটুকুই আমি মনে রাখতে চাই। এবং বিশেষ করে যখন আগামীকাল নতুন বছরে পদার্পণ করতে চলেইছি আমরা, এই সৌজন্যটুকু নিয়ে, শিষ্টতাটুকু নিয়ে যেন আমরা পদার্পণ করি। আমি দেবজ্যোতি মিশ্রর কাছে একটা মজার গল্প শুনেছিলাম, তোমার অনুমতি চেয়ে আমি জাস্ট 2 মিনিটে বলছি। তুমি যত কথা বলবে আমার সুবিধে, এটা বোঝো। উল্টোটাও সত্যি, উল্টোটাও সত্যি। এর কি লেখা আছে দেখো, সৃজা তো ইন কনভারসেশন। এটা ইন্টারেস্টিং। তো দেবজ্যোতি মিশ্র, দেবুদা একদিন এসেছিলেন আমাকে একটা ইন্টারভিউ দিতে, বহু কষ্টে রাজি, না 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 আমি ইন্টারভিউ দেব, আমাকে ছেড়ে দাও বলার পর
এসছিলেন, ওনার কষ্টে রাজি করিয়েছিলেন এবং দুর্দান্ত কিছু গল্প শুনেছিলাম। তো এবং স্বাভাবিকভাবেই সেই গল্প করতে করতে রেনকোটের প্রসঙ্গ এসে পড়বেই, কিছু করার নেই। ঋতুপর্ণ ঘোষের সেই ছবি রেনকোটের প্রসঙ্গ তো এসে পড়বেই। এবং সেখানে দেবুদা মানে দেবজ্যোতি মিশ্র তিনি ওই আড্ডায় আমাকে অনুমতি দিয়েছিলেন যে হ্যাঁ ঠিক আছে দেবুদা বলে ডাকতে পারিস, তুমিটা তুই হয়েছিল, সেটা আমার আরেকটা প্রাপ্তি। তো বলছিলেন যে কাজ করার অভিজ্ঞতা গুলজার সাহেবের সঙ্গে, তখন আনন্দ ভৈরবী এই কবিতাটা, শক্তি চট্টোপাধ্যায় সেই বিখ্যাত কবিতা আজ সেই ঘরে আলায় পড়েছে ছবি, সেই কবিতাটা ঋতুপর্ণ ঘোষ গুলজারজিকে দিয়ে বলেন যে এটার আমার একটা হিন্দি অনুবাদ চাই। তো ঠিক আছে, গুলজার সাহেব করেছেন হিন্দি অনুবাদ। বলে আমরা প্রথম, গুলজারজি কলকাতায় রয়েছেন, আমি ঋতু, আমরা দুজন গুলজারজির কাছে গেলাম। গুলজারজি কবিতাটা নিয়ে ঋতু পড়লেন, ঋতু পড়ে হা হা করে উঠলে, এই কি লিখেছো, খুব খারাপ হয়েছে, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও। ঋতু বলছেন আমি বসে আছি আর ভাবছি ঋতুপর্ণ গুলজারের শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদ হাতে নিয়ে বলছি এ কি হয়েছে, খুব খারাপ হয়েছে, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও। আমি বলছি এরপর উল্টো দিক থেকে কি আসবে? বললেন গুলজারজিও ছাড়ার পাত্র নন। উনি দ্বিগুণ উৎসাহে বললেন যে এ কি আমার দ্বারা সম্ভব, তুমি শক্তিদার এরকম একটা কবিতা আমাকে দিয়েছো, আনন্দ ভৈরবীর হিন্দিতে কি হবে, এটা হিন্দি অনুবাদ কি হবে আনন্দ ভৈরবী, আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, আমি কি করে লিখবো শক্তিদার এরকম একটা কবিতা, না দেবু তুমি বলো। এবারে এইবার ধর্ম সংকট, ঋতু আমার দিকে মানে প্রচন্ড রাগি রাগি চোখে তাকাচ্ছে, তুই বলবি কবিতাটা খারাপ হয়েছে, আর গুলজারজি আমার দিকে তাকাচ্ছেন আমাকে সাক্ষী মানে যে তুমি বলো শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আমি কি করে অনুবাদ করবো। তখন শেষে একটা রফা হলো, ঋতু বললো যে তুমি পড়ে নিয়েছো কবিতাটা, বুঝতে পেরেছো আমি তোমাকে কি বলতে চাইছি? গুলজারজি বললেন হ্যাঁ, এবার তুমি নিজের মতো লেখো। তারপর যেটা তৈরি হলো, আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি হয়ে গেল দীवार पे लटकी हुई किसी तस्वीर को तिरछी कर गया है। ওই রেনকোটের পিয়া তোরা ক্যাসে অভিমানের মধ্যখানে গুলজারজির কণ্ঠেই রয়েছে সেই ভাষ্য, তো সেটা হয়ে গেল। হ্যাঁ, তারপর আমরা একটু যদি আর একটু লেখার দিকে যাই, পয়লা বৈশাখের লেখা পড়ি। চলো, আমার মনে হয় আমরা পয়লা বৈশাখ ঘিরেই যেহেতু জড়ো হয়েছি, হ্যাঁ এই লেখাটা পড়ি, হঠাৎ করে সামনে এলো, কিন্তু কোথাও তোমার এই আগের কথার সঙ্গে মিলে যাবে। এই লেখাটার নাম বৈশাখীর জন্য। বরণ করি তোমায় এমন গ্রীষ্মকালীন এক তারিখে, হালকা দুপুর দেখাচ্ছে বেশ একলা আমার বৈশাখীকে। বছর গেল ঝড় ওঠেনি, শুকনো পাতা ধুলোয় লোটে, কিন্তু আমার প্রার্থী তুমি, তোমাকে চাই আসছে ভোটে। গাছের শাখায় রোদ বসেছে, ট্রাফিক ছোটে দিক বিদিকে, ঝাপসা বিকেল দেখাচ্ছে বেশ একলা আমার বৈশাখীকে। বাড়লো বয়স, চশমা এলো, কাঁধের ঝোলায় শক্তি সুনীল, আজও আমি কলকাতাতে সন্ধে নামার শব্দ শুনি। চৈত্র গেল সেল পেরিয়ে, নীল ফতুয়ার রং কি ফিকে, ট্রাম ভেসে যায় দেখাচ্ছে বেশ একলা আমার বৈশাখীকে। পয়লা এসো, ময়লা উড়ুক, বসুক পাখি এখান ওখান, আমার কোনো কাজ নেই তাই অকাজ দিয়েই সাজাই দোকান। কিনলে আমায় খরিদ করো, গোলাম হব জনান্তিকে, রাত হলো ফের দেখাচ্ছে বেশ একলা আমার বৈশাখীকে। এবার যেহেতু তুমি বৈশাখের দিকে চলেই গেলে, নববর্ষের দিকে চলেই গেলে, এবার এটাও ভুললে চলবে না যে একটা মহাজাগতিক সমাপতন হয়েছে কাল রোববার এবং শুভ নববর্ষ দুটো একসাথে পড়েছে। তো তোমার একটি লেখার একটি ছোট্ট অংশ আমি একটু পড়ে শোনাতে চাই। লেখাটা রোববার নিয়ে, কিন্তু অনায়াসে আপনি এটাকে পয়লা বৈশাখের সঙ্গে ফিট করে দিতে পারেন, অসুবিধা হবে না। এই বইটি দেখিয়ে রাখি, হিয়া টুপটাপ জিয়া নস্টাল 2। আজকেই এসে আমি একটি স্বাক্ষর নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তো প্রথম প্যারাগ্রাফটা ছেড়ে আমি দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে পড়ছি। রোববারকে ঘিরে শ্রীজাতদা লিখছেন, এক রকমের অপেক্ষা কাজ করতো আমার মনে। তার কারণ আর কিছুই না, মাংসের ঝোল, না পাঁঠার মাংস নয়, নেহাতি মুরগির। সেও যে প্রতি রোববার হতে পারতো এমনটা নয়, তবে মাঝে মধ্যে হতোই। আর যেসব রোববার হতো তাদের সুগন্ধ আর স্বাদ ছিল আলাদা রকমের। কে রাঁধতো সেই ঝোল? এইখানে বলি, আমার সেই ছোটবেলা থেকেই বাড়িতে রান্নার কাজে আসতো সবিতাদি। কত আর বয়স হবে তখন তার, বছর 25। তারই মধ্যে তার রয়েছে অশান্তির সংসার আর 2 ছোট ছোট ছেলে। সেসব রেখেই সে আসতো রোজ আমাদের বাড়ি রান্নার কাজে, আর আসতো আমাকে সঙ্গে দিতে। আমার অনেক বন্ধুর দিদি ছিল, আমার নিজের কোনো দিদি ছিল না। বয়স এগোতে এগোতে সবিতাদি হয়ে উঠেছিল আমার দিদি।
যত কিছু আবদার আর বায়না আমার তার হাতে পরিয়ে দিতাম। পাড়ার দোকানে হজমি কিনতে যাওয়া থেকে রথের মেলায় পাঁপড় খেতে যাওয়া, সবিতাদি সবটুকু হাসি মুখে মেনে নিত। বাবা আর মাও জানতো সবিতা আছে যখন আমায় নিয়ে আর কোনো চিন্তা নেই। তা সেই সবিতাদি এক অসামান্য মুরগির ঝোল রান্না করতে জানতো, যা কেবল রোববারেই খাওয়া চলে। রোববারের স্বাদ, রোববারের বারান্দা, রোববারের স্নান বা রোববারের আলিশির সঙ্গে যেমন কোনো কিছুর তুলনা চলে না, তেমনি রোববারের মাংসের ঝোলের সঙ্গে অন্য কোনো দিনের রান্নার কোনো মিল নেই। বেলা 11টা, 11:30 থেকে তোড়জোড় করে যখন 12টা, 12:15 নাগাদ মাংসটা প্রায় হয়ে আসতো, তখনই আমার অর্ধেক খাওয়া হয়ে যেত ঘ্রাণে। বাইরের ঘরে মার ক্লাসে হয়তো তখন বেহাগের বন্দিশ ক্যাসে সুখ সোবে চলছে, তারই সঙ্গে মিশে যেত আশ্চর্য ঝোলের গন্ধ। রান্না যে খুব মশলাদার বা জমজমাট এমন কিন্তু নয়, নেহাত সাধারণ পাতলা ঝোল, সঙ্গে ডুমো করে কাটা আলু। কিন্তু সেই পাতলা হলদে সোনালি চিকচিকে ঝোলের যে স্বাদ সবিতাদি আনতে পারত, তা অপার্থিব। ওই 12টা থেকে মন যে সেই রান্নার প্রতি চলে যেত, সে আর কোনো দিকে তাকাতো না। অনেক পরে যখন পড়েছি বিনয় মজুমদারের সেই বিখ্যাত পংক্তি, সকল ফুলের কাছে মোহময় মন নিয়ে যাবার পরেও মানুষেরা কিন্তু মাংস রন্ধনকালীন ঘ্রাণ সবচেয়ে বেশি ভালোবাসে, তখন নিজের ছোটবেলার রোববারগুলো মনে পড়ে যাওয়া ছাড়া উপায় থাকেনি কোনো। খুব তাড়িয়ে তাড়িয়ে খেতাম, মনে আছে, সাদা আনকোড়া গরম ভাতের সঙ্গে সেই মাংসের ঝোল। আহা, পড়তে গিয়ে আমারই তো আর কোনো পদ সেদিন না রাঁধলেও আমাদের চলে যেত। বাড়িতে বাবা নেই, মা ডুবে আছে গানে। সবিতাদি ভারী যত্ন করে আমাকে বেড়ে খাওয়াতো মাংস ভাত। স্টিলের একখানা চকচকে কানা উঁচু থালা ছিল আমার, সেইটাই আচ্ছা করে সময় নিয়ে চেটেপুটে খেতাম। বাবাকে দেখে দেখে পাতের কোণে একটু নুন আর 1 কোয়া পেঁয়াজ নিতাম মাংসের সহকারী হিসেবে। এমনি আমি আলসে, তার উপরে এই দিনটায় চেষ্টা করতাম যতক্ষণ দেরি করে খাওয়া যায়, যত বেশি সময় ধরে সেই আশ্চর্য রান্নার স্বাদ নেওয়া যায়, ততই আমার ভালো। খাওয়া শেষে স্টিলের চকচকে থালায় আঁকি বুকি কাটা ছিল আমার অভ্যেস। ঝোল আর আঙুলের নকশার মাঝখানে নিজের মুখ ফুটে উঠতে দেখা যেত থালায়। তাতেও যে কতখানি মজা পেতাম, আজ ভাবলে অবাকই লাগে একরকম। এইরকম অনেকগুলো বছর কাটার পর এক সকালে সবিতাদি আর এলো না। না বলে ছুটি নিত না কখনোই, তাই আমরা একটু চিন্তাই করছিলাম সকলে। সন্ধ্যের দিকে পাশের বাড়ির ঠিকে কাজের মহিলা এসে জানালেন, সবিতাদি বিষ খেয়েছে দুপুরে, একটু আগে ঘর থেকে তার দেহ পাওয়া গেছে। এভাবে মানুষ চলে যেতে পারে সেই আমার প্রথম জানা। তখন সন্ধে নেমে আসছে পাড়ায়, ঝিঁঝির ডাক ফুটে উঠছে চারপাশে, বন্ধুরা খেলা সেরে পড়তে বসে গেছে। তার মধ্যে সবিতাদির এই মুছে যাওয়া, বিষ খেয়ে নিজেকে হারিয়ে দেওয়া, এই ব্যাপারটা আমি ঠিক ঠাহর করে উঠতে পারছিলাম না। কেবল বুঝতে পারছিলাম আর কোনোদিন সবিতাদির সঙ্গে দেখা হবে না। ছোট্টখাট্ট চঞ্চল সেই মানুষটির ঝকঝকে আদুরে হাসির সামনে দাঁড়ানো হবে না আমার। আর কেউ আমাকে ওরকম মাংসের ঝোল রেঁধে খাওয়াবে না কখনো। আমি যেতে চেয়েছিলাম খুব, আমাকে যেতে দেওয়া হয়নি। বাবা খবর পেয়ে বাড়ি ফিরেই ছুটে গেছিল সবিতাদির বাড়িতে। হয়তো অশান্তি হয়েছিল আবার, হয়তো আর পারেনি দাঁতে দাঁত চেপে পরের দিনের জন্য অপেক্ষা করতে। সবিতাদিকে ভুলতে পারিনি, যেমন ভুলতে পারিনি সেই সন্ধেটা, আর ভুলতে পারিনি তার হাতের আশ্চর্য মাংসের ঝোলের স্বাদ গন্ধ। এখন আমরা কাচের প্লেটে খাই, বাড়িতে মাঝে মধ্যেই মাংস রান্নাও হয়, কেবল সেই রোববার আর ফিরে আসে না। খাওয়া শেষ করে থালায় আঁকিবুকি কাটার অভ্যেসটাও ছেড়ে গেছে কবেই। কাচের প্লেটে আর যাই হোক, নিজের মুখ ফুটে ওঠে না। অপূর্ব, মানে এটা আমি যখন লেখাটা পড়া শুরু করেছিলাম আর শেষ প্যারাগ্রাফটা যখন আমি পড়ি, আমি নিজে যখন পড়ছিলাম বইটা, প্লিজ টু ইউ। না না, আমি আসলে বিষণ্ণতায় বেশিক্ষণ থাকতে পারি না, থাকতে চাইও না। না না, আমরা চাই না, সত্যি। এমন একটা দিন যে কালকে নতুন বছর শুরু হচ্ছে, আমার যেটা বারবার মনে হয় যে
আমাদের যে ওই সবাই সবাইকে জড়িয়ে থাকার একটা ব্যাপার, সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এটা মেনে নেওয়া ভালো বোধহয়, সেটা সময়ের দাবি নিশ্চয়ই। এই যে একটা সময়ের কথা বললো, সেই সময় আমরা অমুক মাসির বাড়িতে ট্যাংরার ঝাল হলে আমাদের বাড়িতে এক বাটি আসতো, আমাদের বাড়িতে কিছু হলে তাদের বাড়িতে এক বাটি যেত। তো সেই কাঁসার বাটিগুলোও আর নেই। কার বাড়িতে কি রান্না হচ্ছে আমরা টেরও পাই না, আমাদের বাড়িতে সুইগিতেই খাবার চলে আসে। তো আমার মনে হয় যে আমরা খুব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আস্তে আস্তে। কিছু কিছু নিশ্চয়ই ভালো হচ্ছে, কিন্তু এই নতুন বছরে আমি বলার জন্য বলছি না যে সবাই নতুন বছরে কিছু না কিছু শপথ নেন, যাকে ভালো বাংলায় রেজলিউশন বলে। তো তো আমরা যদি রেজলিউট করি বা শপথ নিই যে শঙ্খ ঘোষের কথায় আয় আরও বেঁধে বেঁধে থাকি, আর একটু জুড়ে জুড়ে যদি থাকতে পারি যেটুকু যা কাছে আছে। কারণ আমি বলবা, এখানে সবাই অভিজ্ঞ মানুষ। কোভিডের সময় আমি একটা জিনিস দেখেছি যে কিভাবে আমরা মানে তরতাজা মানুষগুলোকে অসহায়ের মতো হারিয়েছি। আর আমি এমন মূর্খ, আমি ভেবেছিলাম যে কোভিডের পর মানুষের বোধহয় নিজের প্রাণ সম্পর্কে, অপরের প্রাণ সম্পর্কে একটা মূল্যজ্ঞান তৈরি হবে। কোভিড শেষ হলো, ইউক্রেন যুদ্ধ শুরু হলো, মানে মানুষ এমনিই মরছে, তাতে মানুষের শান্তি নেই। মানুষকে মারতে না পারলে মানুষের আর শান্তি হয় না। তো তখন যদি আমরা একটু জুড়ে জুড়ে থাকতে পারি, আমার মনে হয় যে কুৎসিত সময় সুন্দর থাকাটা সবচেয়ে বড় প্রতিবাদ। তো সুন্দর যদি থাকতে পারি সেটাই চাইব। একটা লেখা পড়ি, এই লেখাটার নাম নতুন বন্ধুর লেখা। গাছের নতুন পাতা প্রেম জানে, ডালে ডালে আজ এসেছে বন্ধুর ডাক, রোদের তরুণ কারুকাজ। সে রোদ্দুর গায়ে নিয়ে যত দূর হেঁটে যাবে তুমি, গঞ্জ পার করে গ্রাম শহর ছাড়িয়ে মরুভূমি, পাবে বন্ধুদের দেশ, আনকোরা গ্রীষ্মের সকাল, তোমার হাতের কাজ বন্ধু গাছে জুড়ে দেওয়া ডাল। তা বলে পায়ের নিচে শুকনো পাতা উড়ে যাবে তারা? তাদেরও তো আগলে রাখবে গতকাল চৈত্রের পাহারা। তোমার ঈর্ষার নিচে ফুটে আছে বৈশাখের ফুল, নতুন শুরুর রং, ধুলো কিনলে আবিরে মাসুল। যা কিছু পেরিয়ে এলে পেয়ে যাবে আবার রাস্তায়, পুরনো বন্ধুর ডাক নতুন বন্ধুর কানে যায়। সে বলে, আমাকে নিবি? তুমি ভাবো মন্দ হয় না তবে। ভুল ফোটে মুঠো জুড়ে, ফুল ফোটে বারান্দার টবে। নূতন আসুক ছুটে, পুরাতনও এরকমই থাক, সকলকে সঙ্গে নেবে, তবে না সে পয়লা বৈশাখ। এবং যেহেতু আমরা এই পয়লা বৈশাখের প্রসঙ্গেই রয়েছি, পয়লা বৈশাখ নিয়ে তোমার লেখার তাগাদা নিশ্চয়ই প্রচুর আসে, যে কিছু একটা লিখে দিন, কিছু একটা। সেটা আসে, হ্যাঁ, পুজো সংখ্যাটাই আমাদের এখনো চল বেশি, পুজো সংখ্যার লেখার জন্য চাপ আসা। কিন্তু পয়লা বৈশাখে যেটা হয় বেশি করে, তো ওই পয়লা বৈশাখে যেটা হয়, যেটা খুব মজার জিনিস হয়, সেটা হচ্ছে হালখাতা। বই পাড়ায় সব প্রকাশকদের ঘরে ঘরে ঘুরে একটু মিষ্টি খাওয়া, একটু সিঙ্গাড়া খাওয়া, একটু ডাবের জল খাওয়া, এবং পয়লা বৈশাখ উপলক্ষে সমস্ত প্রকাশকই নতুন বই বার করেন। ফলে পয়লা বৈশাখ মানে বাঙালির কাছে নতুন বইও বটে, এটা খুব বড় ব্যাপার। এবং আপনি ভাবুন সেই বইয়ে সে সমস্ত সম্পাদকের কথা, একজন সম্পাদকের কথা বলি, তার নাম আপনারা সকলেই জানেন, তুমি তো অবশ্যই জানো, সাগরময় ঘোষ, দেশের বিখ্যাত সম্পাদক। তার একটি বই আছে সম্পাদকের বৈঠকে বলে। যেহেতু আমি তোমাকে লেখা চাওয়ার প্রসঙ্গ উল্লেখ করলাম, তুমি যেহেতু তোমার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্ব, আপনাদের আর বেশিক্ষণ বিরক্ত করবো না। বিরক্ত হচ্ছেন না তো? একদম ফ্র্যাঙ্কলি বলুন। না, আমি খুব বিরক্ত হচ্ছি নিজের কথা শুনতে, ফলে আমাকে মুক্তি দিতে হবে। আমাদের জাস্ট একটা আত্মবিশ্বাস দিন যে আপনাদের বোরিং লাগছে না তো, ব্যাস। তো সেখানে সাগরময় ঘোষ, আমাদের তো এখন বন্দ্যোপাধ্যায়েরা আমাদের বাংলা সাহিত্য জুড়ে রাজত্ব করেছেন, মানে মানিক, বিভূতিভূষণ, তারাশঙ্কর, শরদিন্দু, কম যান না। আমি কিন্তু আলাদা করে একই আসনে বসাচ্ছি না, আমি কিন্তু মানে আলাদা করতে পরে খাওয়াতে পারবো না, বেঙ্গল ক্লাব দিয়ে দিয়েছি, চিন্তা। হ্যাঁ, তো সাগরময় ঘোষ একটা জায়গায় লিখছেন যে তারাশঙ্কর বাবুকে তিনি অনেকদিন ধরে তাগাদা দিচ্ছেন যে একটা লেখা দিন, পুজো সংখ্যা একটা লেখা দিন। তারাশঙ্কর বাবু একদিন সাগরময় ঘোষকে তার বাড়িতে ডেকেছেন। তারপর কি হলো? আমাকে চেয়ারে বসিয়ে ভিতরের ঘরের দরজার কাছে গিয়ে চেঁচিয়ে বললেন, সনৎ
শিগগির প্লেট নিয়ে আয়, সাগর এসেছে। তাহলে ডাল ভাত নয়, জলযোগের ভুরি আয়োজনই রয়েছে। কিন্তু বসতে না বসতেই খেতে হবে। পুজো সংখ্যার লেখা সম্পর্কে তো কোনো কথাই হলো না, অথচ আসা মাত্রই খাওয়া। এই খাওয়ানোটার উপলক্ষ? না না, প্লেটের বন্দোবস্ত যখন, তখন উপলক্ষ একটা কিছু আছেই। তার আগেই কি খাওয়া দাওয়া সেরে মানে গৃহিণীর ওপর রাগ হতে লাগলো। এসেই যদি খেতে বসতে হবে, তাহলে বাড়ি থেকে বেরোবার সময় লুচি বা গিলতে গেলাম কেন? ওফ, স্ত্রী জাতির বুদ্ধি। 7-17 প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। তারাশঙ্করবাবু তখনও দরজার কাছে দাঁড়িয়ে পরিত্রাহী চেঁচিয়ে বলছেন, সনদ দেরি করছিস কেন? প্লেটটা তাড়াতাড়ি নিয়ে আয়, কতক্ষণ সাগরকে বসিয়ে রাখবো? খুবই অস্বস্তি বোধ করতে লাগলাম, মৃদুস্বরে বললাম, আহা আপনি ব্যস্ত হচ্ছেন কেন, আসুন গল্প গুজব করি। ওটা থাক না, ওটা পরেই হবে, আমার তো তেমন কিছু তাড়া নেই। উনি আরো ব্যস্ত হয়ে উঠলেন, না 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 না, সে কি করে হয়? যে জন্য তোমাকে ডেকে পাঠালাম, আগে সেটা সেরে নাও, পরে তো গল্প হবে। কথা শেষ হতে না হতেই তারাশঙ্করবাবুর জ্যেষ্ঠ পুত্র সৌম্যদর্শন সনদ হন্তদন্ত হয়ে ঘরে এসে উপস্থিত, হাতে বৃহদাকারের একটা কালো খাম। খাম দেখে আমি তো উল্লসিত, যেন হাতে স্বর্গ পেয়ে গেছি। পূজা সংখ্যার গল্প তাহলে লেখা হয়ে গেছে। মধুর বিস্ময় আমার দুই বিস্ফারিত চোখ খামের অভ্যন্তরে গল্পের পাণ্ডুলিপি দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। পুত্রের হাত থেকে খামটা নিয়েই তারাশঙ্করবাবু চলে গেলেন পূব দিকের খোলা জানলাটার কাছে। আমাকে বললেন, জানলার কাছে সরে এসো, আলো না হলে দেখতে অসুবিধা হবে। ওর পাশে গিয়ে দাঁড়াতেই তারাশঙ্করবাবু খামের ভিতর হাত ঢুকিয়ে ফস করে টেনে বার করে আনলেন একটা এক্স রে প্লেট। তারপর চোখের উপর সূর্যকে আড়াল করে মেলে ধরলেন। একটি শীর্ণকায় মানুষের নাড়ি ভুঁড়ি সমেত জট পাকানো জঠরের ছবি চোখের উপর ভেসে উঠল। মানচিত্রের উপর ছড়ি বুলিয়ে মাস্টারমশাই যেমন ভূগোল পড়ান, প্রায় তেমনই ভাবেই তারাশঙ্করবাবু আঙুল বুলিয়ে আমাকে উদরের ভূগোল শেখাতে লাগলেন। গলার কাছে আঙুল ধরে বলে চললেন, কণ্ঠনালী দেখতে পাচ্ছ? এই হচ্ছে কণ্ঠনালী। আমরা যখন আহার করি তখন তাই কণ্ঠনালী দিয়ে পাকস্থলীতে এইভাবে ঘুরে আসছে, দেখো, বুঝতে পারছো? এই ছবির একেবারে তলায় ওটা হচ্ছে পায়ু। পাকস্থলী থেকে খাদ্যবস্তু এখান দিয়ে নিঃসারিত হয়। স্বাভাবিক লোকের পাকস্থলী থেকে পায়ুদ্বারে খাদ্যবস্তু এসে পৌঁছতে লাগে 6 ঘন্টা, আমার লাগছে 4 ঘন্টা। নিজের চোখেই তো দেখলে আমার শরীরের অবস্থা। এক্স রে করিয়েছি, চিকিৎসাও চলছে। এখন ডাক্তারের কথাতে দিন 7-এর মধ্যে চেঞ্জে যাচ্ছি দার্জিলিংয়ে। এই অবস্থায় পুজো সংখ্যা এবার তো লিখতে পারবো না ভাই। এমনি এমনি বললে তো আর বিশ্বাস করতে না, ভাবতে আমি ফাঁকি দিচ্ছি, তাই তোমাকে ডেকে পাঠালাম। জট পাকানো নাড়ি ভুঁড়ির ছবি দেখে আমার নাড়ি ভুঁড়ি উল্টোবার উপক্রম। অফিসের জরুরি কাজের অছিলায় তখন বেরোবার জন্য ব্যস্ত হয়ে বিদায় চাইলাম। বিস্মিত হয়ে তারাশঙ্করবাবু বললেন, এর মধ্যেই উঠবে কি? 1 কাপ চা অন্তত? না না না, চা এখন আর নয়, একটু আগেই বাড়ি থেকে পেট ভরে খেয়ে দিয়ে বেরিয়েছি তো। মনে মনে নিজেকে ধিক্কার দিতে লাগলাম, স্ত্রী জাতির বুদ্ধি, স্ত্রী জাতির বুদ্ধি। বাগবাজারের মোড়ের লড়ুইয়ের চপের দোকানের সামনে এসে ঢুকবো কিনা ভাবছি, চোখের উপর ভেসে উঠলো সেই এক্স রে প্লেট। আর কালক্ষেপ না করে বাসেই চেপে বসলাম। আপনাদের কাছে কবুল করতে লজ্জা নেই, স্ত্রী বুদ্ধি সম্বন্ধে আমার সেই বহুকালের ধারণাটা সেদিনের ঘটনার পর বাধ্য হয়ে বদলাতে হয়েছে। এরকম আমার মনে এরকম রসিকতা করার মানুষও আস্তে আস্তে লুপ্ত হচ্ছেন। সে তো এই রসবোধ বা এই রসবোধের যে অভ্যাস, এটাকে জাহির করা, সেটা আমাদের সময়টায় অনেকটা কমে গেছে। এবং সময়টা সত্যি আমাদের কমে আসে। তাহলে একটু ঠাকুরের নাম গান করেই শেষ করা যাক, ঠাকুর ঠাকুর করে। হ্যাঁ, কিন্তু এইটা ওই কিছু কিছু ওই স্টান্টে দেখবেন তলায় খুব ছোট করে লেখা থাকে, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। তো আমার গানের তলায় লেখা থাকতো ডোন্ট ট্রাই দিস অ্যাট পাবলিক। হ্যাঁ, কিন্তু মানে অনেক সময় করতে হয়, করে ফেলতে হয়। আমি যে কথাটা বলে শেষ করি, তারপরে একটাই গান, একটা বৈশাখের ছোট্ট গান গাই। তাহলে তুমি সেই বৈশাখের গানটা গাওয়ার আগে আমি বৈশাখের না, বসন্তের আমি আপনাদের অনুমতি নিয়ে রবি ঠাকুরের একটা ছোট্ট লেখা পড়তে পারি কি? আতপাতার লেখা, এত বড় নয়, প্রমিস। আতপাতার লেখা। পড়ো। না না, তুমি বলে নাও কি বলছিলে, তারপর লেখাটা পড়ে গানটা দিয়ে শেষ করবো। তাহলে বেশ। সেটা হচ্ছে, ওই ঘটনাটা বলা হয়নি, শঙ্খ ঘোষের সঙ্গে আমার বিয়ের একটা, বিয়ের নয়, প্রায় একটা নিবিড় যোগাযোগ আছে। তখন শঙ্খ ঘোষকেও চিনি না, দুর্বা যখন আসেনি তখন বলে ফেলাই ভালো। তো সেটা হচ্ছে যে একটা বইমেলায় 2004 সাল হবে, একদম শেষ দিন, খুব ভিড়ের মধ্যে আমার উড়ন্ত সব জোকার বলে একটা পাতলা রোগা, আমারই মতো, আমার থেকে একটু বেশি রোগা হবে বইটা, সেই বইটায় সই নিতে এসছে 2-4 জন, তখন সই নিতে আসছে। এবং এই একটা উপন্যাসে, সত্যজিৎ রায় ফেলুদার উপন্যাসে ফেলুদার মুখে একটা সংলাপ রেখেছিলেন যে, তোপসে মনে রাখবি, হ্যাঁ, সই নেবার চেয়ে সই দেবার লোভটা কিছু কম নয়।
তো সই দেবার তখন খুব লোভ ছিল, তখন তো সেলফি আসেনি, বুঝতে পারিনি যে পুরোটাই ওরকম হয়ে যাবে। তো একটি আমারই সমবয়সী মেয়ে সে এসে উড়ান্ত সব জোকার বইটায় সই নিল, তারপর বলল একটু ফোন নাম্বার সামনে কিছু 4টে লাইন লিখে দিন। তো আমি নিজের লাইন আমার মনে থাকে না, আজও থাকে না, তখনও থাকতো না। আমি আমার পড়া একটু সেই অর্থে স্বল্প শ্রুত অল্প পঠিত শঙ্খ ঘোষের 4টে লাইন লিখে দিলাম, ওর নাম জেনে নাম দিয়ে। তারপরে আমাকে একটু দূর গিয়ে ফিরে এসে বলল যে আপনার ফোন নাম্বারটা একটু দেবেন, বইটা পড়ে জানাবো। তো কেউই জানায় না, আমরা ফোন নাম্বার দিই অনেক সময়, তো কেউ জানায় না, আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তো হপ্তা দুয়েক পরে সত্যি দুর্বা ফোন করেছে, আপনি কি আমাকে চিনতে পারছেন? সেই বইমেলায় আপনার সই নিয়েছিলাম, আপনি ফোন নাম্বার দিয়েছিলেন। আমি বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন দুর্বা বলল যে বইটা পড়া হয়ে গেছে, আপনাকে জানানোর জন্য ফোন করছিলাম। তা আমি খুব উৎসাহে বললাম যে আচ্ছা কেমন লেগেছে বলুন। বললো এমনিতে খুব অন্যরকম লেগেছে, আমি যে ধরনের লেখালেখি পড়ি বা যে ধরনের কবিতা পড়বার অভ্যেস তার থেকে খুব অন্যরকম, সেটা আমার খুব ভালো লেগেছে। তবে একটা কথা বলি। আমি বললাম হ্যাঁ বলুন। ওই শুরুর 4টে যে লাইন লিখেছেন না, ওরকম লাইন ভেতরে নেই। তো লাভলি লাভলি। তো এইটা প্রশংসা হিসেবে নেব না নিন্দে হিসেবে নেব আমি বুঝতে পারিনি। আমি অনেক পরে ওকে বলেছিলাম যে দেখ, মানে ওটা না বললেই পারতিস, প্রথম দিনই ওইভাবে মন ভেঙে দেওয়া। তা যাই হোক, এই গল্পটা বলার ছিল, এটা বললাম। তুমি লেখাটা পড়ো, তারপর গানটা দিয়ে শেষ করি। আমাদের কি হলো? এ বিদ্রোহ করছে, আর থাকতে চায় না। এত বৈষয়িক বিষয় তুমি কথা বলছো, আর দিতে পারছে না আর কি। না, আমাদের এইসব সৌভাগ্য কোনোদিন হয় না। আমরা তো লিখি না, আমরা কথা বলি, সেই তাও বাজে বকি। আমাদের এইসব আমাদের বৈরিতা ভালোবাসার সঙ্গে। যাই হোক, হ্যাঁ, তো একটি গান গিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। তার আগে ছিন্ন পত্রাবলী থেকে প্রণাম করে একটি লেখা পাঠ করছি, এবং এটা আমাদের ঘরের সবার জন্য, মানে এই ঘরে, মানে আমরা যারা কবিতা পড়তে ভালোবাসি, সাহিত্য চর্চা করতে ভালোবাসি, লেখালেখি যদি নাও করি, আমরা যদি গুণমুগ্ধ পাঠকও হই, তাহলেও এটা আমাদের সকলের জন্য, তোমার জন্য তো বটেই। এবং তোমার ক্ষেত্রে দেখবে, মানে রবি ঠাকুরের সব কথাই যেমন আমাদের জীবনের সর্বক্ষেত্রে একটা মানে অদ্ভুত ভবিষ্যৎবাণীর মতো মিলে যায়, এটাও মিলে যাবে। শিলাইদহে বসে কবিগুরু লেখাটি লিখছেন 8ই মে 1893 সালে। তিনি লিখছেন, কবিতা আমার বহুকালের প্রেয়সী। বোধহয় যখন আমার রথির মতো বয়স ছিল, তখন থেকে আমার সঙ্গে বাকদত্তা হয়েছিল। তখন থেকে আমাদের পুকুরের ধারে বটের তলা, বাড়ি ভিতরের বাগান, বাড়ি ভিতরের একতলার অনাবিষ্কৃত ঘরগুলো এবং সমস্ত বাহিরের জগৎ এবং দাসীদের মুখের সমস্ত রূপকথা এবং ছড়াগুলো আমার মনের মধ্যে ভারী একটা মায়া জগৎ তৈরি করেছিল। তখনকার সেই আবছায়া অপূর্ব মনের ভাব প্রকাশ করা ভারী শক্ত, কিন্তু এই পর্যন্ত বেশ বলতে পারি কবি কল্পনার সঙ্গে তখন থেকেই মালা বদল হয়ে গিয়েছিল, যেহেতু বিয়ের প্রসঙ্গ এলোই। কিন্তু ও মেয়েটি পয়মন্ত নয়, তা স্বীকার করতে হয়। আর যাই হোক, সৌভাগ্য নিয়ে আসেন না, সুখ দেন না বলতে পারি নে, কিন্তু স্বস্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যাকে বরণ করেন তাকে নিবিড় আনন্দ দেন, কিন্তু এক এক সময় কঠিন আলিঙ্গনে হৃৎপিণ্ডটি নিংড়ে রক্ত বের করে নেন। যে লোককে তিনি নির্বাচন করেন, সংসারের মাঝখানে ভিত্তি স্থাপন করে গৃহস্থ হয়ে স্থির হয়ে আয়েশ করে বসা, সে লক্ষ্মী ছাড়ার পক্ষে একেবারে অসম্ভব। কিন্তু আমার আসল জীবনটি তার কাছেই বন্ধক আছে। সাধনায় লিখি আর জমিদারি দেখি, যেমনই কবিতা লিখতে আরম্ভ করি, অমনি আমার চিরকালের যথার্থ আপনার মধ্যে প্রবেশ করি। আমি বেশ বুঝতে পারি এই আমার স্থান। জীবনে জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে অনেক মিথ্যাচারণ করা যায়, কিন্তু কবিতায় কখনো মিথ্যা কথা বলি নে। সেই আমার জীবনের সমস্ত গভীর সত্যের একমাত্র আশ্রয়স্থান। আপনারা এটি শেষ সুযোগ। হ্যাঁ 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 হ্যাঁ, ওই লেখাটা আছে অবশ্যই।
এখানে মালা ছিল, মালা বেরিয়ে গেছে, মালার একটা অন্য জায়গায় যাওয়ার আছে। না না, আমাদের পছন্দ করে না তাই বেরিয়ে গেছে অন্য জায়গায়। এটা হচ্ছে মালা বদল হয়েছে। হ্যাঁ, আক্ষরিক অর্থে মালা বদল। কিন্তু এমনিতে রাশিদদা আমার খুবই প্রিয় একজন মানুষ, প্রিয় বন্ধু, প্রিয় দাদা। অনুষ্ঠানও করেছো তুমি একসঙ্গে? হ্যাঁ, সেটা মালা আর জিতের একটা ইচ্ছে ছিল যে ভিক্টোরিয়া স্টেপসে KLM এ রাশিদদা গাইবে আর আমি কবিতা পড়বো। তো রাশিদদা কোনো রিহার্সাল করেনি, আমায় বললো তুই আর আমি একসঙ্গে বসবো, সে তো বাড়িতেও বসি, তার জন্য আবার রিহার্সাল করতে হবে? তাই বললাম তাহলে কি কি গাইবে বলো। বললো সেদিন তুই যা যা বলবি তাই তাই গাইব। তো ওর পাগল লোক ছিল, সেটা হতেও পারতো। এবং সত্যিই আমি বসে ওর পাশে বসে কবিতা পড়েছি এবং একটা রাগ শেষ করে আমায় জিজ্ঞেস করেছে এবার কি গাইবো। আমি হয়তো বললাম এবার একটু সাহানা গাও। আচ্ছা, সাহানা বেঁধে গাইতে শুরু করলো। আমার ওর গলায় সাহানা খুব প্রিয়। একটা লেখা লিখেছিলাম এবং সেদিন রাশিদদার পাশে বসে এই লেখাটা পড়বার সুযোগ হয়েছিল। সেটা আজকে শুভ অনুরোধ করলেন। এটা বোধহয় মানে শিল্পী জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ করা, না? হ্যাঁ, মানে রাশিদ খানের পাশে বসে অনুষ্ঠান করতে করতে লেখা পড়া। যখন আমি ধৈবাতে যাই তুমি দাঁড়াও রেখাবে, আমার কাছে দূরত্ব যা তোমার কাছে বাহানা। আর কতদিন মনকে এমন মিথ্যে বলা শেখাবে, মাঝরাতে ঝিম বাজতে থাকে রাশিদ খানের সাহানা। ঝাঁপতালে সুর ভিড়ছে সমে, চুপ হয়েছে চারিদিক, কাঁচ গেলাসে ঠুনকো বরফ, ঘুম সোনালি পানীয়। নোঙর তোলার আওয়াজ আসে, জাহাজ নিয়ে পাড়ি দিই, তবু কোথাও নিজের কোনো খবর পেলে জানিও। কে বলেছে সুরের সঙ্গে সুরায় এমন মেশাতে, পঞ্চমে এক ছোট্ট জখম শিউরে বলি আহা না। দূরত্বকে সঙ্গী করে ডুব দিয়েছি নেশাতে, মাঝরাতে ঝিম বাজতে থাকে রাশিদ খানের সাহানা। আমি চেষ্টা করছি একটা গান গাওয়ার, আপনাদের এখনো সুযোগ আছে, দরজা খোলা আছে, পরে আক্ষেপ করবেন না যে আমি সুযোগ দিইনি চলে যাওয়ার। আমার আসলে গাইবার, আমি ঠিক শাওয়ার না পেলে গাইতে পারি না, মাইকে অভ্যেস নেই। তাহলে তুমি ওই গানটা গাও, আমায় বলো না গাইতে বলো না, রবীন্দ্রনাথের গান, ওটা গাও। আমি একটা গান চেষ্টা করছি, ফাল্গুনের গান। ফাল্গুন আর চৈত্র তো গেল, দেখছি এটা। এটা শোনা যাচ্ছে নিশ্চয়ই, ছোট্ট ঘর। ভৈরবীতে সুর করা। সে গানের পর কথা বলতে খুব ভালো লাগে না বলে, এবং গানের পর মানে আর কেউ কথা বলতে নাও চাইতে পারে না আমার সঙ্গে, সেই কারণে আরও একবার বেঙ্গল ক্লাবকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের সকলকে আগাম নতুন বছরের শুভেচ্ছা জানাই, এবং আপনাদের যেমনই কেটে থাকুক, আমার আর অগ্নির খুব ভালো একটা সন্ধে কাটলো, অপূর্ব সন্ধে। সেই কারণে আমরা ঋণ জাহির করি। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা।
যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। আরে আর কি গান এই রে, এই রে, আহা গানই শুনতে চাইছি, সেলফি তুলতে চাইছেন না তো? করো করো, আরেকটা করো। আর ভৈরবীর পরে কি গাইবো? এই গানটি নিয়ে আমার শ্রীজাতদার সঙ্গে একটা চমৎকার আড্ডা হয়েছিল, তোমার মনে আছে কিনা জানি না। সেটা অফিসেই হয়েছিল একটা সাক্ষাৎকারের অংশ হিসেবে। তো সেখানে শ্রীজাতদা বলেছিলেন আমাকে যে মানে রবীন্দ্রনাথ তো বৈপ্লবিক একজন লেখক, এবং ওনার মতন আধুনিক মনস্ক লেখক তারপরে আর জন্মায়নি, ভবিষ্যতে জন্মাবে কিনা সন্দেহ। শ্রীজাতদা বলেছেন একটা অপূর্ব কথা, যে একটা প্রেমের গানে বলেছেন আমি শিউরে উঠেছিলাম, একজন লোক হা হা শব্দটা ব্যবহার করছেন একটা আদ্যন্ত প্রেমের গানে। বলছেন আমি এই শব্দবন্ধের ব্যবহার শুনে চমকে উঠেছিলাম, যে হা হা শব্দটা একজন মানে এটা কি লিখেছেন এটা প্রেমের গানের সঞ্চারিতে এসে। না আসলে আমি এক জায়গায় না, এখন বেশ কয়েক জায়গায় বলি, এখন আসলে বুঝতে পারি যে আমাকে দেখতে 64-65 বছর বয়সের মতো লাগে বলে মানে অনেকের অপছন্দ হলেও শুনে টুনে নেন আমার কথা, মানে এসে মারতে। আমার নিজের বয়সটা যদি বোঝা যেত, আমি অনেক দিন ধরে একটা 64 বছর বয়সের চেহারা যাকে বলে বাংলা ভাষায় মেনটেন করছি। তো সেই জন্য আমি আসলে এখন বলি যে রবীন্দ্রনাথ আসলে সেই অর্থে প্রথম বাংলা আধুনিক গান তৈরি করেন। আমরা বাংলা আধুনিক গানের একটা আলাদা বিভাগ তৈরি করে নিয়েছি বটে, রবীন্দ্রসঙ্গীত তারপরে বাংলা আধুনিক গান, কিন্তু আমার মনে হয় রবীন্দ্রনাথের চেয়ে আধুনিক গান বেশি কেউ লেখেননি আর তৈরি করেননি। ওইটা হচ্ছে বাংলা আধুনিক গানের গীতবিতান হচ্ছে একটা আকর। তো তারপরে বাকি অনেক গান পুরাতনই হয়েছে রবীন্দ্রনাথের পরে, ওর মতো আধুনিক গান কেউ তৈরি করতে পারেননি। কমাতে হবে। একটা সুবিধা আছে, আমি দুটোই গান জানি, দুটো হয়ে যাচ্ছে, এরপরে আর করতেও পারবো না, মানে বললে আমাকে চলে যেতে।
এটা কীর্তন ভাঙা গান, আমি খুবই 4 লাইনের গান, বসন্তের এরকম গান আমি খুব কম শুনেছি রবীন্দ্রনাথের তৈরি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে, নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে, গোপনে কে এমন করে এ ফাঁদ ফেঁদেছে আমার বাঁধন বেঁধেছে, নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে, গোপনে কে এমন করে এ ফাঁদ ফেঁদেছে আমায় বাঁধন বেঁধেছে, নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে। বসন্ত রজনী শেষে বিদায় নিতে গেলেম হেসে, বসন্ত রজনী শেষে বিদায় নিতে গেলেম হেসে, যাবার বেলায় বধূ আমায় কাঁদিয়ে কেঁদেছে আমায় বাঁধন বেঁধেছে, নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে, গোপনে কে এমন করে এ ফাঁদ ফেঁদেছে আমায় বাঁধন বেঁধেছে, নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে। Thank you. I think it was a delightful evening. আমাদের প্রাপ্তি, আমরা খুব ভয় ছিলাম। একটু ফুল টুল দেওয়ার ব্যাপার আছে। I request Mrs. Kasturi Khaitan. Thank you. শুভ নববর্ষ।